আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি হায়ার ম্যাথের ক্লাস 9-10 অথবা এসএসসি যারা দিবা সামনে, তাদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটি নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। এই চ্যাপ্টারটি প্রত্যেকটা প্রায় অলমোস্ট প্রত্যেকটা স্টুডেন্টেরই কি হয়, এই অধ্যায়টা বুঝতে ঝামেলা হয় এবং এই অধ্যায়ের অঙ্ক হতে অনেক কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে। তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের একটা অঙ্ক যেন স্টুডেন্টের কাছে কঠিন না লাগে, আর এই অধ্যায় যত সহজ করে উপস্থাপন করা যায় আমি আজকে সেটা করব। ঠিক আছে, তো আজকে বেসিক ক্লাস হবে, পরবর্তীতে আস্তে আস্তে আমরা ম্যাথ গুলো সলভ করবো। ঠিক আছে, তো আমাদের অধ্যায়ের নাম কি? স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি। তো তোমাদেরকে যদি আমি বলি এটা কি, এটা 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 একটা বিন্দু, বা তোমাদের যদি বলি এটা কি, এটা একটা সরলরেখা, বা আমি তোমাদের যদি বলি এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা হচ্ছে একটা সরলরেখা, এটা কি, এটা একটা সরলরেখা, এটা কি, এটা একটা বিন্দু, এবং এটা কি, এটা একটা কি বক্ররেখা, তাহলে এটা কি সরলরেখা, এটা কি বক্ররেখা। ঠিক আছে, এটা এটা বক্ররেখা, এটা সরলরেখা, এবং এটা কি একটা বিন্দু, এটা কি একটা বিন্দু। ঠিক আছে, এই বিন্দু হতে কিন্তু সরলরেখা এক পর্যায়ে সরলরেখা আসবে এবং বক্ররেখা আসবে, এই বিন্দু হতেই সরলরেখা এক পর্যায়ে আসবে এবং আরেক পর্যায়ে বক্ররেখা আসবে। ঠিক আছে, এখন এই বিন্দুর অবস্থান, এই বিন্দুর অবস্থান এবং এই সরলরেখা দ্বয়ের অবস্থান বা বক্ররেখার অবস্থান বা এই সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রফলের অবস্থান, ক্ষেত্রফলের মান, এগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক জ্যামিতি ইউজ করে থাকি। ঠিক আছে, এই বিন্দুটা কোথায় অবস্থিত বা এই বিন্দুটা আছে কোথায়, এটা আমরা জানার জন্য আমরা কি ইউজ করি? স্থানাঙ্ক জ্যামিতি ইউজ করি। ঠিক আছে, তো স্থানাঙ্ক জ্যামিতির প্রথমে স্থানাঙ্ক জ্যামিতি পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে অধ্যায় শুরুতে যেটা জানতে হয় যে স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কারক কে বা প্রবর্তক কে। তো আমার সাথে তোমরা নোট করবে যে স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তক বা জনক হচ্ছে কে? রেনে দেকার্তে। স্থানাঙ্ক জ্যামিতির স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তক বা প্রবর্তক বা জনক হলেন রেনে দে কার্তে। কি ভাইয়া? রেনে দে কার্তে। স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তক বা জনক হলেন রেনে দে কার্তে। ঠিক আছে, তো আমি তোমাদের আগে বললাম যে এই বিন্দু, এই সরলরেখা, এই বক্ররেখা, তো এগুলো এই বিন্দুটির অবস্থান বা এই সরলরেখার অবস্থান বা এই সরলরেখা দিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফলের মান, এগুলো বের করার ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক জ্যামিতি ইউজ করি বা ব্যবহার করি। তোমরা দেখবে এই অধ্যায়ে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় বিন্দু বা স্থানাঙ্কের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এগুলা দেখবো, এই অধ্যায়ে আমরা দেখবো। ঠিক আছে, তো এই আমরা এই বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতির যে সংজ্ঞাটা, বা আমাকে যদি বলা হয় যে স্থানাঙ্ক জ্যামিতি কি, স্থানাঙ্ক জ্যামিতি এই জিনিসটা কি, তো আমরা কি উত্তর দিব? আমরা উত্তর দিব যে বিন্দু, সরলরেখা, বিভিন্ন ধরনের চতুর্ভুজ যেরকম বর্গ, রম্বস, আয়ত, সামুদ্রিক, এগুলো বিন্দু, সরলরেখা, বক্ররেখা, ঠিক আছে, এদের বীজগাণিতিক প্রকাশকে, এদের
বীজগাণিতিক প্রকাশকে কি বলে? স্থানাঙ্ক জ্যামিতি বলে। জ্যামিতি বলে। বীজগাণিতিক প্রকাশ কি? এই যে বিন্দুর অবস্থান, এই একটা বিন্দু কোথায় অবস্থান করছে এটা জানতে হবে। একটা সরলরেখা দ্বারা মানে গঠিত চতুর্ভুজ যেরকম বর্গ রম্বস এগুলোর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এটা, ঠিক আছে। দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করব আমরা, ঠিক আছে। এটা হচ্ছে বীজগাণিতিক প্রকাশ। আর এই বীজগাণিতিক প্রকাশকে কি বলে? স্থানাঙ্ক জ্যামিতি বলে। আর এই স্থানাঙ্ক জ্যামিতি কিসের উপর নির্ভরশীল? স্থানাঙ্ক জ্যামিতি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার উপরে কি নির্ভরশীল, বা স্থানাঙ্ক জ্যামিতি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার উপর নির্ভর করে বা নির্ভরশীল। আশা করি তোমরা সকলেই আমি যে পয়েন্ট গুলো বললাম তোমার সকলেই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা যদি সামনে এগোতে চাই, দেখো প্রথমে আমরা যদি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে চাই, আমরা এখানে যদি পয়েন্ট দিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ভাইয়া স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর একটা আছে, ওটা আমাদের দরকার নেই, পোলারও দরকার নেই, আমাদের শুধু কি আছে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দরকার আছে, ঠিক আছে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কি আছে? দরকার আছে। কি আছে? আমাদের অধ্যায়ে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বোঝার দরকার আছে, ঠিক আছে। সো ধরো তোমরা যারা ছোট ক্লাসে যারা গ্রাফ করেছো, কি অধ্যায়, এই আয়তলেখা অঙ্কন করেছো, অজীব রেখা অঙ্কন করেছো, তখন তোমরা এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে তোমাদের হালকা হলেও ধারণা আছে, ঠিক আছে। এটাকে বলে মূল বিন্দু। এটা কি বলা হয়? মূল বিন্দু 0,0। এটা কি বলা হয়? মূল বিন্দু, ঠিক আছে। তো ধরো এই পয়েন্টে আমার একটা বিন্দু আছে, এই পয়েন্টে একটা বিন্দু আছে আমার পি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে। এই বিন্দুতে এখানে আমার একটা বিন্দু আছে এই পয়েন্টে, এই জায়গাতে। তো এটার কি, এটার অবস্থান কি? পি কমা এক্স ওয়াই, ঠিক আছে। এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি। এক্স কি? এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি, ঠিক আছে। এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কি কোটি। তো আমার এই বিন্দুটার অবস্থান আমাদের জানতে হবে। এই বিন্দুটার আমাদের অবস্থান জানতে হবে যে এই বিন্দুটা কোথায় অবস্থান করছে, ঠিক আছে। তো আমাকে এই বিন্দুটায় যেতে হলে, এই বিন্দু পর্যন্ত যেতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর কয়েক ঘর যেতে হবে। ধরো এক্স অক্ষ বরাবর আমাকে প্রথমে এত দূর আসতে হবে। কি করতে হবে ভাইয়া? এক্স অক্ষ বরাবর আমাকে আগে এই পর্যন্ত আসতে হবে। এখানে কত একক নিয়েছি আমি? এখানে 5 ঘর নিয়েছি, 6 ঘর নিয়েছি, আমরা জানি না, এটা আমরা জানি না। তো আমি এত দূর আসলাম, এটা এক্স একক পরিমাণ আসলাম, কি আসলাম? এক্স ঘর পরিমাণ আসলাম, ঠিক আছে। এখন আমাদের এই পয়েন্টে যেতে হলে আমাকে উপরে যেতে হবে, অবশ্যই উপরে যেতে হবে। তো আমি এখান থেকে এত দূর আসলাম, এখান থেকে এই পয়েন্টে আসলাম, এটা কি পরিমাণ আসলাম? অবশ্যই এটা ওয়াই। দেখো এদিকে যেহেতু উপরে গেলে ওয়াই, নিচে হচ্ছে ঋণাত্মক ওয়াই, এদিকে পজিটিভ এক্স, এদিকে নেগেটিভ এক্স, ঠিক আছে। তো উপরে গেলাম, তাহলে এটা আমার পজিটিভ এক্স, পজিটিভ ওয়াই। তো আমি প্রথমে পি বিন্দু যে অবস্থানে আছে সেই অবস্থানে আমার আসতে হলে প্রথমে এক্স অক্ষ বরাবর কয়েক ঘর যেতে হবে, এবং তারপরে কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর আমাকে কয়েক ঘর যেতে হবে,
তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে বলতে পারি এটা এটা হচ্ছে এক্স, আমি প্রথমে এক্স পরিমাণ আসলাম, তারপরে ওয়াই পরিমাণ আসলাম, তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি পি অফ এক্স ওয়াই, এই বিন্দুটার অবস্থান কি, পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই। এখানে এক্স হচ্ছে ভুজের মান, ওয়াই হচ্ছে কোটির মান, ওটা করে। তো এখানে এক্স পরিমাণ আসলাম, এটা ওয়াই পরিমাণ আসার পরে আমরা কি পেয়েছি, এই পি বিন্দুটাকে আমরা খুঁজে পেয়েছি। কি পেয়েছি, পি বিন্দুটাকে আমরা খুঁজে পেয়েছি। এখন যদি আমরা বের করতে চাই যে মূল বিন্দু হতে পি বিন্দু দূরত্ব, বা এখন আমরা এভাবে পি অফ এক্স ওয়াই আমরা বের করতে পারবো এভাবে, ঠিক আছে। যেরকম তোমাদেরকে যদি বলে এ সমান 4,3, এটা দ্বারা এটাও এই বিন্দুটা, এই বিন্দুটা কোথায় অবস্থান করছে, কোথায় অবস্থান করছে, এই বিন্দুটা কোথায় অবস্থান করছে। তাহলে তুমি প্রথমে এক্স মানে কি, প্রথমে ভুজের মান, প্রথমে এক্স ঘর পরিমাণ, এক্স ঘরে 4 একক যাবা তোমরা, তাহলে ধরো এখানে 4, তাহলে তাহলে তুমি এত দূর 4। তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এ এর মান দেওয়া আছে 4,3, ঠিক আছে, এর মান 4,3 দেওয়া আছে। এর মানে হচ্ছে প্রথমে আমাকে এক্স অক্ষ বরাবর 4 ঘর যাওয়া লাগবে এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 3 ঘর যাওয়া লাগবে, ঠিক আছে। উপরের দিকে, এখানে আমি উপরের দিকে কেন বললাম, কারণ এখানে পজিটিভ 3 আছে, এখানে নেগেটিভ 3 থাকলে নিচের দিকে আসতে হতো, ঠিক আছে। নেগেটিভ 3 বললে নিচের দিকে আসতে হতো, এখানে যদি নেগেটিভ 4 বলতো তাহলে আমাকে কি করতে হতো, উপরের দিকে যেতে হতো। যেমন দেখো, আমি এখানে পজিটিভ 4,3 বলি এর অবস্থান, তাহলে এখানে ধরো এত দূর 4 একক, এত দূর যদি 4 একক আসে, এত দূর যদি 4 একক আসে, ধরো এত দূর যদি 4 একক আসে, তাহলে এত দূর ধরো 3 একক, এত দূর কি 3 একক, তাহলে এর অবস্থান কত হবে, এখানে হবে, কি হবে, এর অবস্থানটা এখানে হবে, এখানে কি 4,3, 4,3। এখন যদি আমি এখানে -4,3 বলি, -4,3 বলি, তাহলে -4 যেহেতু, তাহলে এক্স এর নেগেটিভ দিকে আসতে হবে, এটা হচ্ছে পজিটিভ দিক, এটা কি নেগেটিভ দিক। এখানে যেহেতু আবার এখানে ধরো এখানে এ না বলে বি বললাম, সরি এখানে বি বললাম, ঠিক আছে। তো বি এর অবস্থান যদি -4,3 হয়, তাহলে আমাকে বি এর অবস্থান নির্ণয় করতে হবে। কি করতে হবে, প্রথমে আমাকে এক্স এর ঋণাত্মক দিকে 4 একক আসতে হবে, কারণ কি এখানে -4 আছে, ধরো এত দূর -4, এত দূর কি -4, আর উপরে কি +3, এখানে +3 মানে কি উপরের দিকে, ওয়াই এর ধনাত্মক দিকে, ঠিক আছে, পজিটিভ দিকে আমাকে 3 ঘর যেতে হবে, তাহলে এত দূর 3 ঘর, তাহলে আমি এখানে বি এর মান পেলাম -4,3, ঠিক আছে, -4,3। এবার এখানে দেখো, আমি যদি এখানে সি -4,-3 নিই, সি -4,-3 নিই, তাহলে কি হবে, এখানে বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে এক্স এর ঋণাত্মক, ওয়াই এর ঋণাত্মক, মানে এক্স এর ঋণাত্মক দিকে 4 ঘর যেতে হবে, ওয়াই এর ঋণাত্মক দিকে আমাকে 4 ঘর যেতে হবে। তাহলে কি হবে, এটা হচ্ছে এক্স ঋণাত্মক দিক, আর এদিকে হচ্ছে ওয়াই ঋণাত্মক নিচে, ওয়াই ঋণাত্মক নিচে, আর এক্স ঋণাত্মক এদিকে, মানে কি বাম দিকে। তাহলে এত দূর -4, আর এত দূর হচ্ছে -3, ঠিক আছে। এবার আমাকে যদি এখানে দেয় 4,-3, কি করবো, এদিকে 4 ঘর পজিটিভ, আর এদিকে ঋণাত্মক 3 ঘর, মানে কি ওয়াই এর দিকে নেগেটিভ 3 ঘর, এটা হচ্ছে -3, এটা কি -3। তাহলে দেখো, আমি এ পেলাম এখানে 4,3 ছিল, -4 যখন -4,3 দিয়েছি, তখন উল্টো দিকে মানে চলে আসছে কি এক্স ঋণাত্মক দিকে এবং ওয়াই এর ধনাত্মক দিকে। সি যখন আমরা -4,3 নিয়েছি, আমি সি এর অবস্থান পেয়ে গেছি, এখানে কি পেয়েছি আমরা, সি এর অবস্থান পেয়ে গেছি, কি পেয়েছি, সি এর অবস্থান পেয়ে গেছি। এখানে ডি, আমরা এখানে ডি এর অবস্থান পেয়ে গেছি। তাই দেখো, আমি এখানে যখন স্থানাঙ্ক দিলাম, তখন আমরা কি এদের অবস্থান কিন্তু আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পেয়ে গেছি, ঠিক আছে। এদের স্থানাঙ্কের মাধ্যমে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এ এর অবস্থান, বি এর অবস্থান, সি এর অবস্থান, ডি এর অবস্থান পেয়ে গেছি। তো আমরা এখানে, এটা কি ছিল, বিন্দু, দেখো এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল,
এখানে একটা বিন্দু ছিল, তাই কি না? তো আমরা এদের অবস্থান কিন্তু আমরা বের করতে পেরেছি। ঠিক আছে, এর জন্য সংজ্ঞাতে বলা হয়েছে বিন্দু, সরলরেখা, বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকেই স্থানাঙ্ক জ্যামিতি বলে। তো আমরা এখানে বিন্দু, এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, আবার এখানে একটা বিন্দু ছিল। তো এই বিন্দু ছিল এ, এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ছিল ডি বিন্দু। তো আমি এটার অবস্থান বের করতে পেরেছি। এখন আমি যদি পারফেক্টলি বলি যে জিরো থেকে, এই মূল বিন্দু থেকে এই এ দূরত্ব, এর জন্য আমি এই এল দাগটা দিয়েছি। এটা কি, এই মূল বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে এইটুকু, ঠিক আছে না? এর জন্য আমি এটা এটা দিয়ে দূরত্ব বুঝিয়েছি, ঠিক আছে? এটা দিয়ে কি বুঝিয়েছি, এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছি, দূরত্ব বুঝিয়েছি। তো এই বি বিন্দু থেকে এই মূল বিন্দু যে দূরত্ব, সেটা আমাদেরকে বের করতে হবে। কি করতে হবে, এই মূল বিন্দু থেকে এই জিরো, মানে এই বিন্দুটি কত দূরত্ব অবস্থান করছে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো ওটা কি করে বের করব, এবং দুইটি বিন্দু থাকলে কি করে আমাদের দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, এটাও দেখবো। এবং জিরো থেকে বা মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিভাবে বের করব আমরা সেটা দেখবো। ঠিক আছে, তো আমরা যদি পরবর্তী দেখো দেখো ভাই, আমরা কি করবো এখন, আমরা এখন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো। সাপোজ ধরো এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে। তো এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি করে বের করবো আমরা সেটা দেখবো। আর যদি এই কনসেপ্ট আমরা বুঝতে পারি, তাহলে আমরা মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারবো। মানে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই কনসেপ্টটা বুঝতে পারলে আমার হয়ে যাবে। মানে 9 এই স্থানাঙ্ক জ্যামিতির যে প্রথম অনুশীলনটা আছে, ওই অনুশীলনটা শেষ। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে এই বিন্দুতে আসার জন্য কি করব, প্রথমে এই এক্স ঘর এত দূর, প্রথমে আমি এখানে এই বিন্দুতে আসার জন্য কি করতে হবে, এক্স ঘরে কিছু পরিমাণ এই এক্স অক্ষ বরাবর কিছু অংশ যেতে হবে। ঠিক আছে, কিছু কথা যেতে হবে, মানে এত দূর আসতে হবে, এক্স অক্ষ বরাবর এত দূর আসতে হবে এই বিন্দুতে পৌঁছানোর জন্য। প্রথমে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর, এক্স এর ধনাত্মক অক্ষ বরাবর এই পরিমাণ আসতে হবে। এটা ধরলাম আমরা x1 একক বা x1 পরিমাণ আমরা আসলাম। এবার আমাকে এই বিন্দুতে পৌঁছাতে হলে কি করতে হবে, এই বিন্দুতে পৌঁছাতে হলে আমাকে এই পরিমাণ আসতে হবে, এর ধনাত্মক দিকে এই পরিমাণ আসতে হবে। এটাকে আমরা কি বলবো, y1 একক, y1 পরিমাণ আমরা y1 পরিমাণ আমরা পথ অতিক্রম করলাম। তাহলে আমরা এক্স অক্ষ, এক্স এর ধনাত্মক অক্ষ বরাবর x1 একক এবং y এর ধনাত্মক অক্ষ বরাবর y1 একক পরিমাণ গেলে আমরা এখানে ধরলাম এটা p অফ xy, এই বিন্দুটা আমরা পেয়ে যাব। কি করব, এই বিন্দুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা তো এই বিন্দুতে আসলাম, এবার আমরা যদি এই বিন্দুতে যেতে চাই মূল বিন্দু হতে, তাহলে কি করতে হবে, আমাকে আগে এক্স অক্ষ বরাবর, এক্স এর ধনাত্মক দিক বরাবর আগে কিছু পরিমাণ যেতে হবে। ঠিক আছে, আমাকে এই পরিমাণ যেতে হবে, এক্স এর ধনাত্মক অক্ষ বরাবর এই পরিমাণ যেতে হবে। ধরলাম এটা হচ্ছে x2, আমরা ধরলাম এতটুকু হচ্ছে মূল বিন্দু থেকে, এতটুকু হচ্ছে x2 পরিমাণ আমরা আসলাম। ঠিক আছে, এবার যদি আমাদেরকে এই বিন্দুতে পৌঁছাতে হয়, তাহলে আমাকে y এর ধনাত্মক অক্ষ বরাবর উপরে উঠতে হবে আমাকে y2 পরিমাণ। কি পরিমাণ, y2 পরিমাণ এত দূর, y2 পরিমাণ আমাকে এত দূর আসতে হবে। ঠিক আছে, এই পরিমাণ আমাকে আসতে হবে। এটা কি পরিমাণ, y2 পরিমাণ আমাকে আসতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, এই বিন্দুতে আসার জন্য প্রথমে x অক্ষ বরাবর x1 একক, y অক্ষ বরাবর y1 একক আসলাম, আমরা p বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা কি করলাম, এই বিন্দুতে আসার জন্য কি করেছি, x2 বরাবর এতটুকু এসেছি এবং y2 বরাবর এই পরিমাণ এসেছি। তাহলে আমরা এই বিন্দু q, এখানে x1 আর y1 দিতে হবে। দেখো এখানে x1 y1, তাহলে আমরা এই বিন্দুটা পেয়েছি, এখানে কি q,
x2 y2। তো আমরা কিউ বিন্দু পেয়ে গেছি। তাহলে মূল বিন্দু হতে পি এর অবস্থান এবং কিউ এর অবস্থান আমরা কি আইডেন্টিফাই করে ফেলেছি। এখন দেখো পি আর কিউ এর মধ্যে দূরত্ব আমরা যদি বের করতে চাই তাহলে আমাকে এখন কি করতে হবে? দেখো দেখো এই দূরত্বটা এই দূরত্বটা কত? এই দূরত্বটা কতটুকু? এই দূরত্বটা দেখো তো ভাইয়া, x2 থেকে আমি এই পরিমাণ যদি বাদ দিই তাহলে এই পরিমাণ থাকে না। দেখো এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা কি হবে? x2 মাইনাস x1 হবে। অবশ্যই x2 মাইনাস x1 হবে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কি হবে? x2 মাইনাস x1 হবে। কারণ এই পুরোটা থেকে আমি যদি এতটুকু বাদ দিই তাহলে আমার এতটুকু থাকে। তাহলে আমার এটার পরিমাণ কি দাঁড়ালো? তাহলে আমার এইটুকুর পরিমাণ কি দাঁড়ালো? x2 মাইনাস x1। এইটুকু পরিমাণ আমার কি দাঁড়ালো? x2 মাইনাস x1 দাঁড়ালো। এখন আমরা যদি এইটুকুর অবস্থান বের করতে চাই, ঠিক আছে, এইটুকু না কত? ঠিক আছে, পুরোটা না, এইটুকু না কত আমাকে বের করতে হবে। এখন কি করে বের করবো? দেখো ভাইয়া, পুরোটা কত? পুরোটা y2 এবং এতটুকু কি y1। যদি এতটুকু y1 হয় তাহলে এতটুকু y1 হবে, ঠিক আছে। তাহলে এতটুকু y2 আর এতটুকু y1, তাহলে এতটুকু কি হবে? অবশ্যই y2 মাইনাস y1 হবে, y2 মাইনাস y1 হবে, y2 মাইনাস y1 হবে। এখন দেখো ভাইয়া, আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি জুড়ে দিই, এই যে এটা কি ছিল? px1 y1। তাহলে আমি এই পয়েন্ট থেকে এই বিন্দু আমরা কি করলাম? যুক্ত করে দিলাম। তাহলে এটা হচ্ছে পি আর কিউ এর দূরত্ব। দেখো তো ভাইয়া, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, যারা ত্রিকোণমিতি অধ্যায়ে ক্লাস করেছো, এটা যদি 90 হয় অবশ্যই এটা অতিভুজ, আর এটা লম্ব, আর এটা ভূমি। এখন তাহলে আমরা পি আর কিউ এর মধ্যে যদি বের করতে চাই পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে, তাহলে কি দাঁড়ায়? পি আর কিউ এর দূরত্ব কি দাঁড়ায়? রুট ওভার অফ লম্ব স্কয়ার, লম্ব কি y2 মাইনাস y1, তারপরে হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি x2 মাইনাস x1। তাহলে আমার কি দাঁড়ালো? এটা সাজিয়ে লিখি আমরা, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার রুট ওভার অফ। তাহলে এটা আমার পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের হয়ে গেল। এখন তুমি যদি মূল বিন্দু এখানে যোগ করো, তাহলে মূল বিন্দুর ক্ষেত্রে কি হবে? x1 শূন্য হয়ে যাবে, y1 শূন্য হয়ে যাবে। মূল বিন্দু হতে একটি বিন্দু দূরত্ব মূল বিন্দু কি ভাই 0 0 না? তাহলে দেখো মূল বিন্দু, এটা যদি ও ধরি মূল বিন্দু, তাহলে মূল বিন্দু আর ও থেকে পি এর দূরত্ব কি হবে? ওপি দূরত্ব কি হবে? একটা বিন্দু 0 0 হয়ে যাবে। তাহলে x2 মাইনাস x1 এর মান কি 0, যেহেতু মূল বিন্দু 0 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 কত? 0, যেহেতু মূল বিন্দুর ভুজও 0 কোটিও 0। তাহলে কি দাঁড়ালো আমার এখানে? x2 হোল স্কয়ার প্লাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, এবার তুমি এখানে x2 জায়গাতে x2 বসাইলা না, তুমি এখানে x বসাইলা, y2 জায়গাতে শুধু y বসাইলা, হয়ে গেল। তাহলে মূল বিন্দু হতে একটি বিন্দু দূরত্ব, যে কোনো একটি বিন্দু দূরত্ব হবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, বা x2 দিতে পারো, তুমি x1 দিতে পারো, x3 দিতে পারো, সমস্যা নেই। তাহলে কি মূল বিন্দু হতে কোনো একটি বিন্দু দূরত্ব কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। আর দুইটি মূল বিন্দু না হয়ে যদি দুটি আলাদা আলাদা বিন্দু হয়, জি, এবং পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এবং এইটা কি করে আসে? এই সূত্রটা, এটা কিন্তু সূত্র, এই সূত্রটা কি করে আসে আমরা কিন্তু এইভাবে এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো আমরা নেক্সট ক্লাসে এই সূত্র রিলেটেড এবং কিভাবে বর্গর ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো যে বর্গ, সামন্তরিক, রম্বস, এগুলো আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।